আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সৃষ্ট দেশের অন্তত 11 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় বাঁধ ভেঙে গেছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের ঘের ভেসে গেছে। কবলিত এলাকায় খাবার পানির তীব্র সংকট, বিচ্ছিন্ন সড়ক ও মোবাইল ফোন যোগাযোগ। প্রতিনিধিদের তথ্যছবিতে সায়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বন্যার পানি কোথাও ঘরের চালা ছুঁয়েছে, কোথাও উপচে গেছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। আকস্মিক এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম। জেলার ১৭ উপজেলার ১৪টিতে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। বানের তোরে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। অসহায় মানুষের কেউ আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ খোলা আকাশের নিচে। পান ভাঙে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার ভাইয়ের ঘর পানি বাসায় নিয়ে গেছে। এখানে মনে করেন ১-১.৫ হাজার খানি জমি আছে। এই জমিগুলো এই পানির জন্য সবই তলিয়ে গেছে। খুলনার পাইকগাছার ওয়াবদার বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এতে ফসলি জমি ও মাছের ঘের ভেসে গেছে। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে ফটিকছড়ি। সকালে উপজেলার নারায়ণহাটে বানের পানিতে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ ইমরান নামের স্থানীয় এক যুবকের। মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ সহ ১৩টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত ২০০ গ্রাম তলিয়ে গেছে। পরিস্থিতি এখনও ভয়াবহ ফেনীতে। বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের খোঁজ মিলছে না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ফেনী অংশ এখনও তলিয়ে। এতে কার্যত পুরো সড়কই অচল। বৃষ্টি কম হওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমলেও এখনও বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ত্রাণ সামগ্রী পৌঁছানো ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা, নৌবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, আরটিভি। স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার 9 লাখের বেশি মানুষ। জরুরি উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। র্যাব হেলিকপ্টার নিয়ে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দিয়েছে। ফেনীর বন্যা দুর্গত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন ইকবাল অনিক। ফেনী অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত লাখ লাখ পানিবন্দী মানুষ। বানভাসী এসব মানুষ অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা। কর্মহীন হয়ে পড়ছে কৃষক, শ্রমিক, দিনমজুর সহ বন্যা কবলিত এলাকার মানুষেরা। কয়েকদিন বৃষ্টি হয়, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে র্যাব। প্রসূতি ও 2জন নবজাতককে হেলিকপ্টারে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে সুস্থ করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে র্যাব। এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ পানিবন্দীদের র্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়েছে। প্রতিদিনই 500 বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে। বন্যা ও পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে র্যাব জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। এই দৃশ্য দেখে বন্যার ভয়াবহতা কত কঠিন তা বোঝা যাচ্ছে। এই কয়েকদিনের বন্যার পানিতে এখনো পানিবন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ এবং এসব মানুষ দাবি করছেন তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তাদের দাবি, এখন পর্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি, তাদেরকে দ্রুত নিরাপদ পানীয় এবং শুকনো খাবার পৌঁছানোর এবং তাদের সেই সাথে চিকিৎসা সরঞ্জাম পৌঁছানোর। ইকবাল অনিক, আরটিভি, ফেনী। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে দুর্গতরা। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ,
লক্ষ্মীপুরে বর্তমানে আশ্রয় কেন্দ্রগুলোতে কত সংখ্যক পরিবার অবস্থান করছে এবং তারা সহায়তা পাচ্ছেন কিনা, এবং জানাবেন জেলার সার্বিক পরিস্থিতি। নাবিলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6 লক্ষাধিক মানুষ। এবং এই টানা বর্ষণে কিন্তু রাস্তাঘাট সড়ক সহ তলিয়ে গেছে ফসলি জমি ও বীজতলা, ভেসে গেছে প্রায় কয়েক হাজার পুকুরের মাছ। এতে করে কিন্তু মৎস্য ও চাষি এবং কৃষক যারা রয়েছেন তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এবং সড়কগুলো কিন্তু ডুবে যাওয়ার কারণে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু কলা গাছের ভেলা এবং নৌকায় করে তারা কিন্তু রাস্তা যে পারাপার তারা সেটি করছেন। এবং বসত বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকে যাওয়ার কারণে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। আমি এখন আছি লক্ষ্মীপুর শহরের পৌর আইডিয়াল যে আশ্রয় কেন্দ্র, এখানে প্রায় 1.5 শতাধিক যে পরিবার তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং আরও কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আর এই বসত বাড়িগুলোতে যারা মাটির চুলে বিশেষ করে ব্যবহার করছেন তারাও কিন্তু গত কয়েকদিন ধরে তাদের যে রান্না বান্নার কাজ সেটিও বন্ধ, তারা এক প্রকার মানবেতরভাবে তারা জীবনযাপন করছেন। এছাড়া লক্ষ্মীপুরের বিশেষ করে রামগতি এবং কমলনগর উপজেলার যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে নদীর যে অস্বাভাবিক জোয়ারে নির্মাঞ্চল প্লাবিত হয়, তারাও এক প্রকার বিপাকের মধ্যে রয়েছেন। এবং এই আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে কিন্তু স্থানীয় এবং প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু শুকনো খাবার, ওষুধ সেগুলো বিতরণ করছেন। এবং গত 2 দিন কিন্তু লক্ষ্মীপুরে যে বৃষ্টি সেটি বন্ধ থাকলেও পানি এখনো কমছে না। তবে গত 2 দিন রোদের দেখা মেলাতে স্থানীয়দের মনে তারা এক প্রকার শঙ্কামুক্ত হচ্ছেন এবং তারা আশা করছেন যে এই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের ত্রিপুরার আবহাওয়া বিভাগ। শুক্রবার তারা পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরার দক্ষিণ উত্তর উনাকতি এবং ধালাই বিভাগে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি অবনতির লক্ষণ আপাতত নেই, ভারী বৃষ্টিপাতেরও কোনো আশঙ্কা নেই। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভারত থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশপাশের অন্তত 11টি জেলা। বানের জলে হাবুডুবু খাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বাসিন্দারাও। তবে বৃষ্টি কমে যাওয়ায় কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে এসব এলাকা। ক্ষতির পরিমাণ এখনই সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এর পরিমাণ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে অর্থাৎ বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে, মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আগে না জানিয়ে বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা হঠাৎ অস্বাভাবিক পানিতে তলিয়ে গেলেও এই বন্যায় ভারতের কোনো দায় দেখছে না এই আবহাওয়া কর্মকর্তা। উজানের অন্তত 8টি প্রধান নদীর 14টি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানির সমতল তথ্য আদান প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় যে কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আরো বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায় এবং এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মূলত বন্যার পূর্বাভাস তৈরি করা হয়। তবে দেখা গেছে যে আমাদের যে বিগত কয়েকদিনের যে বন্যাটি হলো সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের তুলনামূলক পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যা প্রবণ নদী এবং এখানে আমরা যে ট্রাভেল টাইম বা লিড টাইম পাই সেগুলো হচ্ছে সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টা সর্বোচ্চ, এবং কিছু কিছু ক্ষেত্রে আরো কম। তাই এই ক্ষেত্রে আসলে এই পানির তথ্য দিয়ে আসলে এর থেকে পূর্বাভাস করা ভূপ্রাকৃতিক কারণেই সম্ভব না। বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র আশার আলো দেখালেও ত্রিপুরার সতর্ক বার্তায় চিন্তার ভাঁজ বন্যা দুর্গতদের কপালে। পূর্বাভাসে তারা জানিয়েছে বঙ্গোপসাগরের উত্তরাংশে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, ফলে ত্রিপুরায় আরো কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে আর এর প্রভাব পড়বে বাংলাদেশেও। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ৪৪টি এনজিও সংস্থার সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বন্যা কবলিত স্থানে ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তরুণদের যে উদ্যোগ তার সঙ্গে দেশবাসীকে যুক্ত হয়ে বন্যার্তদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়েছে দেশবাসী। আর্তমানবতার সেবায় সামিল হতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ত্রাণ অনুদানে ছুটছে অজস্র মানুষ। মানব সেবায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কাপড় চোপড়ের পরিবর্তে খাদ্য ও নগদ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্ণ গফুরের রিপোর্ট। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান বা রিকশা, যে যেভাবে পারছে ছুটছে টিএসসি প্রাঙ্গণে। এ যেন ত্রাণের স্রোত। ছেলে বুড়ো নারী পুরুষ ভেদে দেশের দরকারে ঝাঁপিয়ে পড়ার এক অদম্য স্পৃহা তাদের চোখে মুখে। ব্যবসা প্রতিষ্ঠান, সমবায়, মহল্লা ও একক উদ্যোগে ত্রাণ নিয়ে হাজির তারা। বাদ যায়নি এতিম বাচ্চারাও। সলিমুল্লাহ এতিমখানার বাচ্চারা খাবারের টাকা বাঁচিয়ে বন্যার্তদের জন্য 11,000 টাকা দিয়েছে টিএসসিতে। কেউ শুকনো খাবার, কেউ ওষুধ, কেউ শিশু ও নারীদের জরুরি ব্যবহার্য, কেউ বা এনেছে জামা কাপড়। স্বেচ্ছাসেবী হতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছে অনেকে। মেয়ে সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, ছেলে নটরডামে পড়ে। আমি তাদেরকে নিয়ে আসছি, তারা নিজেরাই আমাকে বলেছে যে আব্বু আমরা স্বেচ্ছাসেবকের কাজ করব। এখন কারো হাত ঘরে বসে থাকার কিন্তু সময় না, এটা যে যেখান থেকে পারতেছে সবাই আসতেছে। আমি গরিবদের জন্য কাপড় নিয়ে এসেছি, এরপরে কাপড় দেওয়ার পর আমি ওই যে কাজ করছিলাম, এই মাত্রই বসলাম। আমি আসার সময় দেখলাম যে একজন ভিক্ষা করছে, সেও 10-5 টাকা, 20 টাকা, 100-500 সবাই দিচ্ছে। তো এখন সারাটা ভালোই আসতেছে। ছাত্র জনতার হাত ধরে ফ্যাসিবাদ অবসানের মাধ্যমে একটা বৈষম্যহীন ও মানবিক দেশের যে স্বপ্ন দেখছে মানুষ, চাপিয়ে দেয়া এ বন্যা যেন সেই দেশ গড়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা কেউ তো এখানে লাভের জন্য আসি নাই, সবাই দেশপ্রেম থেকে আসছি। তো দেশের ক্রান্তিকালে নিজের দেশের জন্য কিছু করতে পারার যে অনুভূতি, এটা নেওয়ার জন্য মূলত আমাদের এখানে আসা। মনে এবং প্রাণে এই বাংলাদেশটাই চাচ্ছিলাম, যেটা হয়তো বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারিনি বা হয়ে ওঠেনি। কিন্তু এই সিচুয়েশনটাই একমাত্র বুঝিয়ে দিচ্ছে বা আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা এই বাংলাদেশই চাই এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা এরকম বাংলাদেশই পাবো। দেশবাসীর ব্যাপক সাড়ায় উদ্বেলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিপুলে ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার কৌশল নিয়েছে তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। ট্রান্সপোর্টের ব্যাপারে বিআরটিসি থেকে আমাদের তারা সহযোগিতা করছেন, ডাক বিভাগ থেকে সহযোগিতা করছেন। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে যোগাযোগ করছেন। বন্যার্তদের দুর্দশা লাঘবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ কার্যক্রম জারি রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, RTV, ঢাকা। গেল 100 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি নোয়াখালীবাসী। এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, দেশকে সংকট অবস্থায় ফেলতে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে। সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে এইসব কথা বলেন তিনি। দুর্গতদের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান বুলু। এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সহ জেলা বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। আমার এই জীবদ্দশায় এইরকম বন্যা আমি আর ইতিপূর্বে দেখি নাই। প্রথম থেকেই বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় দুর্যোগে সবাইকে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলছে। এবার অন্যান্য প্রসঙ্গ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2 শিক্ষার্থীকে হত্যার অভিযোগে আলাদা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আবারও 10 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বাড্ডার ফুজি টাওয়ারের সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভাটারা থানার আরেকটি মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়। শনিবার রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন দীপুমণি। বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাটারা থানা মামলা 5/8/24, এই মামলায় অবৈধ সরকারের আসম চিফ হুইপ আসম ফিরোজ এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য, আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার দায়ের করা মামলায় তাকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ দ্রুত জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম, খুন ও লুটপাটের যে সংস্কৃতি চালু করেছিল, বিএনপি সে পথে হাঁটবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ভয়াবহ বন্যায় বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের বেকম্যান্স বিস্কিট। মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে বেকম্যান্স ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলে ত্রাণ বিতরণ শুরু করেছে। বেকম্যান্সের এই উদ্যোগে সাধারণ মানুষকে পাশে চেয়েছে তারা। 2022 সালের বন্যা ও 2021 সালের করোনা মহামারীর সময়ও অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সহ নানা সেবা নিয়ে মানুষদের পাশে ছিল বেকম্যান্স। নেপালের তানাহুন জেলায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় পর্যটক। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, 43 জন যাত্রী নিয়ে গেল শুক্রবার দুপুরে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে মারিয়াসাংনি নদীতে পড়ে যায়। এ ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি ক্ষতিগ্রস্তদের দূতাবাসের মাধ্যমে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। গেল মাসে দেশটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় 65 জন প্রাণ হারায়। এই ঘটনার পর পাহাড়ি পথগুলোতে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দ্বিতীয় টেস্টের আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবিতে সাংবাদিকদের এই কথা জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, এখনও লিগ্যাল নোটিশ হাতে পায়নি বিসিবি, তাই আপাতত তার খেলায় কোনো বাধা নেই। এদিকে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেয়া ও দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 22 আগস্ট সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার জেরে এই নোটিশ পাঠান আইনজীবী সজিব আল মাহমুদ। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে গুলিতে গার্মেন্টস রুবেলের মৃত্যুতে সাকিবকে আসামি করা হয়। সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বায়তুল কাদের সহ 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা।
রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।